আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নমস্কার, চ্যানেল ভিশনে এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হয়েছি। সঙ্গে রয়েছে আমাদের সঙ্গে বিশিষ্ট লেখিকা মানসী রায় চট্টোপাধ্যায়। আমরা মানসীর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। মানসীকে আমি এই নিয়ে আজকে চতুর্থবার আমাদের স্টুডিওতে আনতে পেরে খুব ভালো লাগছে। সময় পায় না, কারণ মানসী দুদিকটা সামলায়। খড়গপুরের সাহিত্য সম্মেলন, খড়গপুরের বইমেলা, আবার এদিকে কলকাতা বিভিন্ন প্রকাশনীর বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন তার অনুষ্ঠান, তার সঙ্গে তার যে লেখার সম্ভার, এই সব সামলে মানসীকে সময় বার করে আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি। এটা আমরা তার জন্য কৃতজ্ঞ। মানসীকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আসি মানসীর সঙ্গে একটু ছোট্ট করে মানসীর পরিচয়টা বলি। মানসী রায় চট্টোপাধ্যায় সাহিত্য জগতে কিন্তু অনেকদিন ধরেই আছেন। তিনি সাহিত্যেরই ছাত্রী এবং বাংলা সাহিত্য নিয়ে স্নাতকোত্তর করেছেন। সাহিত্য চর্চা তার ছোটবেলা থেকেই রয়েছে। তবুও তার মুখ থেকে, আমরা লেখিকার মুখ থেকে একটু শুনে নিই তার এই শুরুর দিনগুলো, তার অনুপ্রেরণার কথাগুলো একটু শুনে নিই। প্রথমেই বলি, চ্যানেল ভিশনে এই নিয়ে চতুর্থবার দিদির আমন্ত্রণে এসেছি। আমি আপ্লুত, অভিভূত। আর সাহিত্যের কথা যখন দিদি বললেন, তখন আমি প্রতিবারেই বলি, এবারেও মানে খুব ছোট করে দু একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এখনো বটগাছের মতো যারা ছায়া দিয়ে যাচ্ছেন আর কি আমাকে, সেই আমার বাবা এবং আমার মা, যাদের জন্য আজকে আমি এখানে। এবং বাবা, আপনাকে তো দিদি আমি আগেও এটা বলেছি যে বাবা লেখালেখি করতেন এবং মা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। বাড়ির পরিবেশটা আমি পেয়েছি এবং মা ভীষণ বই পড়তেন। বই পড়ার ওই অভ্যেসটা যেটা আমার মধ্যে গড়ে উঠেছে, যেটা পরবর্তীতে আমার মেয়ের মধ্যে অসম্ভব বই পড়ার নেশা। তবে আর একজনের কথাও বলবো যে এই বটগাছের ছায়া যারা তিনজন দিচ্ছেন, একদম আমার বাবা, মা এবং আমার শাশুড়ি মা। আমি বলেওছি আগে যে বিবাহ পরবর্তী সময় তার সহযোগিতার কথা আমি ভুলবো না। সবাইকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা জানাই। আপনারা মানসীর পাশে এভাবেই থাকবেন, যতটা সম্ভব ওকে একটু আরো অনুপ্রেরণা দিন। আর যদি সত্যি বলতে কি, আপনাকে যেটা আমি আগেও বলছিলাম যে পরিবার তো খুব বড় শক্তি। যে ধরুন আমার হাজব্যান্ড বা মেয়ে মানে কর্মক্ষেত্রে অসম্ভব ব্যস্ততা সত্ত্বেও আমার এই কাজটাকে তাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ, মানে আমার এই কাজের গুরুত্বটা তাদের কাছে যে রয়েছে এবং তারা যে সম্মান করছেন এই কাজটাকে, এটা আমার এগিয়ে যাওয়ার পথে মানে আরো একটা পাথে অনেকটাই সুবিধা। আচ্ছা, আমরা এবার আসি যে আমরা তো কবি পক্ষেই থাকছি, তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ না করে আমাদের তো কোনো কিছুই, কোনো সাহিত্যমূলক অনুষ্ঠানই যেন শুরু হতে চায় না বা সম্পূর্ণ হতে চায় না। তো এই কবি পক্ষে মানসীর তো নিজের লেখা নিয়ে আমরা আলোচনায় আসবই। কবি পক্ষে কবিকে স্মরণ করে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ যদি কিছু একটু দর্শকদের জন্য উপস্থাপন করো। হ্যাঁ, আজ মানে এই কবি পক্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি সুনেত্রা ঘটকের লেখা, মানে স্বনামধন্য সুনেত্রা ঘটকের লেখা, খুব জনপ্রিয় লেখা, রচনা রবীন্দ্রনাথ, তবে অনেকটা তো বড়, তার একটা নির্বাচিত অংশ আর কি আমি বলার চেষ্টা করছি, উপস্থাপনার চেষ্টা করছি। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গিয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথাও নয়, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী, কোথাও আমি তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়, সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান, তখন আমার মা কখনো গান শেখেননি। কেন শেখেননি? এমন গলা
মা বলেন রবি ঠাকুরের গান তো তানের নয় প্রাণের। আমার মায়ের একটা খুব প্রিয় গান, কাদালে তুমি মোরে ভালোবাসার ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, তোমারও অভিসারে যাব অগম পারে। দু একদিন পরে পরেই মার মুখে এই গানটা শুনতে শুনতে কখন যেন আমার আপনার হয়ে গেছে। মা, অভিসার মানে কি মা? অভিসার? অভিসার আবার কোথায় পেলে? কেন তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমার অভিসারে যাব অগম পারে, হ্যাঁ ওখানেই। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। বলেই মা ঘর গেরস্তালি গোছাতে কোথায় যে উধা হলেন। সেদিন বিকেলে হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের এক রত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে লাগলো। আর ঝড়ো ঝড়ো বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মার মতোই খোলা গলায় গাইতে লাগলাম, তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে। চোখাচোখি হতেই দেখি মা আমার মতো করে আমার গান শুনছেন। বললেন, ঢের হয়েছে, উঠে এসে বলছি এবার। সব সবই ভিজে জামায় ঘরে ফিরে দেখি বাবা ফিরে এসছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা বর্ষার গান এলো না মনে? বাবাকে কি করে বোঝাই অভিসার শব্দের মানে এখন আমি জানি, আজই জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এসব নিয়েই তো আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, মায়ের স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলের মুড়ে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই। বছরের পর বছর, প্রতি বছর, যত দিন যাবে। অসাধারণ লেখা। আর অসাধারণ হচ্ছে, আমরা বলি মানসী রায় চট্টোপাধ্যায় কিন্তু শুধুমাত্র লেখিকা নন, উনি কিন্তু যথেষ্ট সমাদৃতা একজন বাচিক শিল্পী। ওনার এই মানে পাঠ শুনেই আপনারা, দিদি আপনার কণ্ঠ আমার বড় প্রিয়, আপনার কলমও আমার প্রিয়, আপনার কণ্ঠ আমার বড় প্রিয়, ভীষণ ভালো। মানে ওর অন্যান্য কবিতা আবৃত্তিও শুনেছি আমি বিভিন্ন অনুষ্ঠানে, অসম্ভব ভালো কবিতা বলেন। এবং আপনারা তো এখন শুনলেনই সেই তার কণ্ঠ, তার উচ্চারণ, তার বাচন ভঙ্গি। আমরা আসি একটু, যেহেতু মানসী লেখিকা, তো তার একক লেখাগুলো নিয়েও যদি একটু আপনাদের সঙ্গে পরিচিতি ঘটাই। মানসী অনেকগুলো ইতিমধ্যে একক মানে গল্প গ্রন্থ, বিশেষত মানসী যেটা লেখে, আমি আসছি মানসীর মুখ থেকেই সেগুলো আপনাদেরকে বলি। রহস্যমূলক গল্পে মানসী হচ্ছে একদম দক্ষ। হ্যাঁ দিদি, মূলত রহস্য রোমাঞ্চ ধর্মী গল্প লিখি, বা এটা আমার খুব প্রিয় একটা বিষয়, আমি স্বচ্ছন্দ। তবে একটু আবার আমি বলবো যে শুরু হয়েছিল কিন্তু সৃষ্টি পাবলিকেশনের হাত ধরে। তাই সৃষ্টি পাবলিকেশনের অনির্বাণ ব্যানার্জি ভাইয়ের কাছে কিন্তু আমি কৃতজ্ঞ, কারণ শুরু হয় চুপকথার অন্তরালে বলে একটি বই দিয়ে, পরবর্তীতে পরপর এই নিয়ে আমার 7টি একক সংকলন, আর কি 7টি বই প্রকাশিত হয়েছে। মানে তারপরে ধীরে ধীরে অচেনা ভয় একটি বই আমি দেখাবো, যেটা মানে এই বইটি আলোক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এটির নাম হচ্ছে পালাবার পথ নেই। এই বইটি আলোক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আলোক প্রকাশনীর সুদীপ ঘোষ ভাইয়ের মানে ঐকান্তিক সহযোগিতায় এই বইটি প্রকাশিত হয়েছে। এবং সৃষ্টি পাবলিকেশনের কথা যখন চলছে, তখন সৃষ্টি পাবলিকেশনের কথাই বলি। সেখান থেকে আমার এই বইটি হয় মৃত্যু গহ্বর। এই বইটিও কিন্তু পাঠকপ্রিয় হয়েছিল, মানে এখনো চলছে আর কি। এবং আমি আরো একটিও দেখিনি, এটাও সৃষ্টি পাবলিকেশন থেকে, অনির্বাণ ব্যানার্জি ভাইয়ের মানে ঐকান্তিক প্রচেষ্টায়, ঐকান্তিক সহযোগিতায়, ব্ল্যাক উইডো।
এই বইটা পড়ে, এই বইটা বিষয়বস্তু সম্পর্কে আমাদের আগের মানুষের এপিসোডে রয়েছে। অসম্ভব একটা অন্যরকম চিন্তা ভাবনা থেকে এই লেখাটা মানে জন্ম হয়েছে। খুব ভালো। ব্ল্যাক হ্যাঁ দিদি, ব্ল্যাক পিডোতে আমি একটি অটিস্টিক মেয়ের কথা এবং তার সমস্যা, এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা দিদি বলবো। আমি যেটা বলি যে এই রহস্য রোমাঞ্চ, মানে আমি থ্রিলার লিখি বা রহস্য রোমাঞ্চ ধর্মী এই ব্যাপারটা নিয়ে সকলে জানেন যে হ্যাঁ এই ধারাটা আমি স্বচ্ছন্দ, কিন্তু আমি না রহস্য রোমাঞ্চের অন্তরালে মানে জটিল কিছু সামাজিক সমস্যা এবং মনস্তাত্ত্বিক সমস্যার প্রতি মানে বারংবার আলোকপাত করার চেষ্টা করেছি, এবং এটা আমি অনেক বাস্তব ধর্মিতাও এর মধ্যে থাকে এবং পুরোটাই কাল্পনিক বা পুরোটাই হ্যাঁ মানে বিশেষভাবে কিছু মনস্তাত্ত্বিক সমস্যা, যেমন এই জিঘাংসা। জিঘাংসা কিন্তু লেখনী প্রকাশনা এবং দেবারতী ভৌমিক তার মানে ঐকান্তিক প্রচেষ্টায় বা তার সহযোগিতায় মানে এই বইটি জিঘাংসা, এটা এবারের কলকাতা বইমেলায় প্রকাশিত জিঘাংসা। নামটা দেখেই আপনারা বুঝতে পারছেন জিঘাংসা, এতেই আমাদের প্রত্যেকের একটা আগ্রহ হয়ে যায়। বইটা যখন প্রকাশিত হয়েছিল আমি পড়েছি বইটা, তো নামটা পড়েই কিন্তু মনে হয়েছিল নিশ্চয়ই আবার মানসীর হাতের লেখা, সুতরাং কিছু বিশেষত্ব তো পাবই। একদম খুব তৃপ্ত হয়েছে, খুব সন্তুষ্ট হয়েছে এই বইটা পড়ে। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে দিদি, আপনি বলেছিলেন যে বিশিষ্ট লেখক শাহজাহান কবিরের রিভিউটা আপনার খুব পছন্দ হয়েছে, আপনি বলেছিলেন আমাকে, মনে আছে। আজকে কি আর সঙ্গে রয়েছে আমি এরপরে আমি ওটা আসছি, এই বইটাই বলছি জিঘাংসা। হ্যাঁ, জিঘাংসার এত ভালো পাঠ প্রতিক্রিয়া হয়েছে যে এই প্রতিক্রিয়া আমরা বিভিন্ন মানে সমাজ মাধ্যমে যেমন পড়েছি, বিভিন্ন পত্রপত্রিকাতেও পড়েছি, বা আমি মানসীর সঙ্গে কথোপকথনে জানতে পেরেছি যে বিভিন্ন মানে বিশিষ্ট লেখকগণও কিন্তু ওকে সুন্দর সুন্দর কিন্তু রিভিউ লিখে পাঠিয়েছেন। তার মধ্যে একজনের নাম তো না করে নয়, উনি এত ভালো লিখেছেন, আমি সেটা পড়েছি, শ্রদ্ধেয় শাহজাহান কবির। সেই প্রসঙ্গে মানসী যদি কিছু আরো বলে। উনি খুব আমার প্রিয় লেখক, একজন বিশিষ্ট লেখক, মানে শুধু সাহিত্যিক নয়, সমাজসেবী এবং মানে কি বলবো বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানুষ। তবে এই জিঘাংসা পড়ে উনি যে পাঠ প্রতিক্রিয়া দিয়েছেন আর কি, এটা আমার মানে পরম প্রাপ্তি আর একদম, মানে এত সুন্দর লিখেছেন উনি। আর এই যে বললাম না যে রহস্য রোমাঞ্চের পাশাপাশি একটা বাস্তব ধর্মিতার ছোঁয়া থাকে। হ্যাঁ, পাঠক পড়ছে একভাবে পড়ছেন গল্পটা, পাঠকের মনে অনেক প্রশ্ন, বোধহয় এইভাবেই বোধহয় সমাধান হবে, এইভাবেই বোধহয় রহস্য উদ্ঘাটন হবে। তখনই দেখা যাবে যে আমাদের লেখিকা আমাদেরকে একটা বাস্তব ধর্মী একটা ঘটনার মুখোমুখি উপস্থিত করছে। তো শেষাংশটা তো খুবই আকর্ষণীয় থাকে। আপনারাও পড়বেন, সংগ্রহ করতে চাইলে আপনারা লেখিকার সঙ্গে বা পাবলিশার্সদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, পাবলিকেশন হাউসের সঙ্গে যোগাযোগ করাই ভালো। এরপর আসি আমরা মানসীর এই যে এত ভালো ভালো লেখা, এই যে রহস্য বা অনেক উপন্যাসিকা লেখা রয়েছে এর মধ্যে, তো এই যে সৃষ্টিগুলো এর জন্য কিন্তু বিভিন্ন সংগঠন, বিভিন্ন সাহিত্য পত্রিকা তাকে কিন্তু সম্মানিত করেন এবং সম্মান জানান। আমি সম্প্রতি মানসী আমি খবরটা দেখছিলাম যে খড়গপুরে কিন্তু তোমার যে বিশেষ মানে একটা অনন্য সেরা সম্মান পেলে, ওই প্রসঙ্গে একটু যদি তুমি বলো আর একটু ভালো হয় আর কি। মানে আমি বলছি মানে মানে দিদি এটা ঠিক যে এই সংগঠনের নাম বা তার সংস্থায় আসলে এই সম্মাননাগুলো হচ্ছে মানে মনের জোরটা অনেকটা বাড়িয়ে দেয় আর কি, এটাই ব্যাপার। মানে এই সম্মাননা মানে অনুপ্রেরণা পাওয়ার পরে একদম মানে আরো অনুপ্রাণিত হই যে ভালো কাজ করতে ইচ্ছে করে, একদম কাজ করতে ইচ্ছে করে। ঠিক খড়গপুরের রিপোর্টার্স ক্লাবের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ, তারা বর্ষসেরা অনন্য নারী সম্মান দিয়েছেন, এজন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। এবং এছাড়াও আরো কয়েকটি সংগঠন যাদের কাছে সম্মাননা পেয়েছি, আমি সবার কাছে কৃতজ্ঞ যারা আমাকে এইভাবে পাশে থেকে মানে সহযোগিতা করছেন আর কি। আরো যাদের কাছে কৃতজ্ঞ এই মানে যে পাবলিশাররা আর কি, মানে যারা আমাকে নিজেদের উদ্যোগে আমাকে উৎসাহ দিয়ে যারা আমার বই মানে শুধু করছেন নয়, যারা আমার মানে যাদের কাছ থেকে সত্যি বলতে গেলে এই মুহূর্তে না রক্তের সম্পর্ক ছাড়াও আমার আত্মিক সম্পর্ক হয়ে গেছে কারোর সঙ্গে। এই ব্যাপারটা মানে আমার বড় প্রাপ্তি আর কি, মানে সাহিত্য জগতে এসে তাদের পাওয়া আর তোমার প্রাপ্তি এবং তোমাকেও তাদের প্রাপ্তি বলতে পারো। কারণ আমি তো জানি মানুষের সঙ্গে আমার জবে থেকে আলাপ, মানুষ একদম অন্যরকম মানুষ,
ওর সঙ্গে এই বন্ধুত্ব বোধহয় আমার নাহলে এত বছর ধরে রয়েও গেছে, বিভিন্ন অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল। আপনি তো ভীষণ ভালো মানসী। আমরা আসি এবার মানসীর কাছ থেকে, যদি আর একটু কবিতা বা কিছু একটু শুনতে পারি, বাচিক শিল্পী মানসী। বেশ দিদি, আজ যখন শুনবেন তাহলে কবিগুরুরই একটি কবিতা বলি। বেশ। তো ইচ্ছে আছে যেটা কবিগুরুর কুয়ার ধারে কবিতাটা বলি একটু। বলো, খুব ভালো লাগে কবিতাটা, মানে ভীষণ ভালো। হ্যাঁ, মানে আমারও খুব প্রিয় কবিতা। মানে একটা সময় মানে কলেজে বা পরবর্তী সময়তেও খুব বলতাম কবিতাটা, তো চেষ্টা করি একটু কবিতাটা উপস্থাপনা করার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলাম কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই গো কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঠেলে তোমার কলকুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধলে নাম পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। অপূর্ব, অপূর্ব। ধন্যবাদ। আবারও ভালো লাগলো, মানে এই কবিতাটা আমি যতবার শুনি আমার ততবারই ভালো লাগে। তোমার কণ্ঠে আবার একটু অন্যরকম ভাবে ভালো লাগলো। আশা করি দর্শক বন্ধুদেরও খুব ভালো লাগছে মানসীর সঙ্গে এই আলাপচারিতা এবং মানসীর এই কথোপকথন, বাচিক যে দিকটা, কবিতা আবৃত্তি, আশা করি আপনাদের সবারই ভালো লাগছে। আমরা আসি, মানসী মানে লিখতে লিখতে এত দক্ষ লেখিকা হয়েছে যে মানসীকে সম্পাদনার দায়িত্বভার তুলে দিয়েছেন বিশেষ কিছু পত্রিকা। আমরা সেই প্রসঙ্গে মানসীর কাছ থেকে কিছু কথা শুনতে চাইছি। হ্যাঁ দিদি, সম্পাদনার কথা বললে আমি প্রথমেই বলবো যে আলোক প্রকাশনীর, মানে আমি প্রকাশনীরও মুখ্য উপদেষ্টা, আর একই সঙ্গে আমি আলোক যে পত্রিকা আর কি আমাদের, তার আমি মুখ্য সম্পাদিকা আলোক পত্রিকার। এবং আলোকের আমি যেটা আনতে পেরেছি আমি মানে একটু দেখাই। এটা নতুন আমাদের আসছে, আমাদের শারদিয়ার কাজ শুরু হয়ে গেছে, আমাদের নতুন আলোক শারদিয়া আসছে। এটা ছাড়াও না এই আলোক প্রকাশনী থেকে মানে আমাদের যেটা আর কি যে প্রজেক্টগুলো আমরা করতে চলেছি, একটু ছোট্ট করে বলি। আমরা ছোটদের জন্য নিয়ে আসছি ভোরের আলো, এবং আমি একটা যেটা ভেবেছি যে একটু মানে নারী বিষয়ক একটা সংকলনও আমাদের এই বইমেলার আগে আমাদের ইচ্ছে আছে, যদি সম্ভব হয় আমরা সেটাও মানে কাজ করব। এবং ইতিপূর্বে না কলকাতা বইমেলায় কিন্তু সংকলন মানে ভূত বিষয়ক ভূত শুধু ভূত, গোয়েন্দা বিষয়ক গোয়েন্দাগিন্নি, এগুলো প্রকাশিত হয়েছে। এবং আমাদের না আলোক থ্রিলার বলে আলো একটি থ্রিলার আর কি আমাদের প্রকাশনী থেকে আসতে চলেছে আর কি, বৈচিত্র্যময়। হ্যাঁ একদম একদম একটু বই মানে কাজের মধ্যে একটু একদম বৈচিত্র্য আনতে চাইছি আমরা। আর দিদি এই আলোক প্রকাশনী থেকে এটা আমার মানে আমি সম্পাদনা আর কি, আমার সম্পাদনা, এবং আরো এক বোন আছে এই যে, হ্যাঁ খুব ভীষণ ভয়ের কয়েকটি গল্প মানে সংকলন আর কি। এটা আমি নিজেও আমার একটি লেখা আছে এখানে, চেকমেট বলে আমার নিজেরও একটি লেখা আছে এখানে। খুব ভয়ের মানে ভীষণ ভয়ের একটি সংকলন এটা বলতে পারি আর কি। খুব ভালো লাগলো। আরো আরো বেশ কিছু পত্রিকার বোধহয় সম্পাদিকার ভূমিকা তুমি রয়েছো সেই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ দিদি একদম, আপনাকে আমি বলেছিলাম। এবং বৃত্তের বাইরে নামক একটা পত্রিকা, একদম আমি ঠিক ঠিক, এটা আপনারও খুব প্রিয় পত্রিকা আমি জানি, এবং আমারও ভীষণ প্রিয়। এবং এটা আমাকে বলতে হবে বিশেষ করে না সৃষ্টি পাবলিকেশনের অনির্বাণ ব্যানার্জি ভাইয়ের কথা আমি একদম ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ তার হাত ধরেই কিন্তু মানে ভাইয়ের আন্তরিক একদম ঐকান্তিক প্রচেষ্টায় আমার কিন্তু প্রথম একক বই প্রকাশিত হয়। তারপর হয়তো এই যাত্রাটা অনেক মানে
কি বলবো দিদি, অনেকটা মানে পরপর আরো 7টি বই প্রকাশিত হয়েছে, মানে আচ্ছা, মোট আচ্ছা। 7টি বই। কিন্তু আমি একটু দেখাই, যেটা আমার দেখাতেই হবে, সেটা হচ্ছে এবং বৃত্তের বাইরে এখন কিন্তু মাসিক পত্রিকা হয়ে গেছে, মানে বাহ। প্রতি মাসে এবং বৃত্তের বাইরে আসছে। একটু আমি দেখাবার চেষ্টা করি পত্রিকাগুলো, এই মানে আর কিছু না, আমি এই প্রচ্ছদের জন্য আমি মানে দেখাচ্ছি আর কি, যে প্রচ্ছদ দেখুন দিদি, সুন্দর এবং খুব আকর্ষণীয় সুন্দর। প্রচ্ছদ আচ্ছা, আর তো কি, মানে এই এবং বৃত্তের বাইরে তোমার একটা ধারাবাহিক পড়ছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ এবার সেই একদম। প্রসঙ্গে এই আচ্ছা, যে ধারাবাহিক গুলো পড়ছি ওই প্রসঙ্গে বলবে যে ওটাকে আমরা কি বইয়ের আকারে আমরা পেতে পারি একসঙ্গে এই লেখাগুলোকে, মানে হ্যাঁ, মানে এই- পাঠকও তো চায় সেটা। একদম একদম। এই যে একটু আমি মানে এবং বৃত্তের বাইরে এই যেহেতু প্রচ্ছদগুলো ভীষণ হ্যাঁ, অপূর্ব, খুব তাই আমি একটু সুন্দর। দেখালাম। হুম। হ্যাঁ, এইটা দিদি আপনি যেটা বলেছেন না, এটা অনেক জন একইভাবে আমাকে মানে মেসেঞ্জারে এবং বিভিন্ন ভাবে আর কি প্রশ্ন করছেন, যে কস্তুরী হোমস্টে যেটা হ্যাঁ, ধারাবাহিক ওই চলছে আমার এই ধারাবাহিকটার এবং কথাই বৃত্তের বলছি, বাইরে, ভীষণ ভালো লাগছে। যে এটা বই হিসেবে কবে পাবো। তো এখন যেহেতু ধারাবাহিক ভাবে চলছে, তো মাসিক পত্রিকা আগে এখানে যখন শেষ হোক আর কি ধারাবাহিকটি, হ্যাঁ। তারপর অবশ্যই এটা বই হিসেবে আসবে, মানে এটা তো আমারও আশা, নিশ্চয়ই আসবে আর কি। আচ্ছা, এবার আমরা আসি, আমরা অনুষ্ঠানে অনেকটা শেষের দিকে চলে আসছি, যে তোমার অডিও স্টোরিগুলো সম্পর্কে এবার একটু দর্শক বন্ধুদের যদি দু এক কথা বলো। মানসীর লেখা মানে পাঠকের এত ভালো লাগছে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিন্তু মানসিক লেখার চাহিদা রয়েছে। অডিও স্টোরি হিসেবে কিন্তু মানসীর হানাবাড়ি বা আর অন্যান্য যে একটুখানি যদি একদম সে একদম প্রসঙ্গে বলো। একদম দিদি, অনেক জায়গাতে আগেও মানে ইতিপূর্বে অডিও স্টোরি হয়েছে, অনেকে রিকোয়েস্ট করেওছেন। আমি অনেক সময় যেটা হয়েছে, আমার না দিদি অসম্ভব ব্যস্ততা, আমি হয়তো অনেককেই দিয়ে উঠতে পারিনি। তবে এখনো অব্দি যারা খুব ভালো কাজ করেছেন তাদের নামটা একটু না বললেই নয়। যেমন নিশিরাতের কথা বলে একটি চ্যানেলে আমার গল্প অমানিশা, তারা ভীষণ সুন্দর কাজ করেছেন। আরো একটি কাহিনী ক্লাসিক্স বলে একটি চ্যানেল আর কি, তারাও ভীষণ ভালো কাজ করেছেন আমার একটি থ্রিলার নিয়ে। এবং যেটা আসছে সেটা হলো হানাবাড়ি থেকে আমার একটি গল্প আসতে চলেছে, একটি নভেলাই বলবো, পিঞ্জর। এটা যদিও আমি ভেবেছিলাম যে একদম মানে কিছুদিন পরেই জানাবো আর কি সকলকে, তো জানালাম যে হানাবাড়ি থেকে একদম। হ্যাঁ, এবং তাদের মানে অফুরন্ত উৎসাহে তারা আমাকে মানে বলতে গেলে যে লেখা দিতে হবে দিদি, মানে প্রায় জোর করে নেওয়া। এবং পিঞ্জর সত্যি বলতে কি অনেকের কাছে ইতিপূর্বে আমি মানে সবাই আমাকে পিঞ্জর মানে এই উপন্যাসিকাটি নভেলাটির প্রশংসা আমি পেয়েছি। এটা আসছে, এটা অডিও স্টোরি হয়ে আসছে দিদি। আচ্ছা, আমরা লেখিকার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে আগামী পরিকল্পনা কি আছে, খুব অতি সংক্ষেপে জানতে চাইছি। হ্যাঁ, ইতিপূর্বে যে বইগুলো প্রকাশিত হয়েছে সেটা ছাড়াও আসছে আরো কিছু বই, মানে আমি এখনই সবটা বলছি না, ক্রমশ প্রকাশ্য অধীর আগ্রহে থাকলাম। আগামী দিনে আমরা বইমেলার আগে তো আরো অনেক কাজ আমরা পেয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, আমরা লেখিকাকে আজকে পেয়ে আমরা তাকে একটু আমাদের এই এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানে আসার জন্য একটু সম্মান জানাবো। মানসী রায় চট্টোপাধ্যায় লেখিকা, যার কথা এতক্ষণ আপনারা শুনছিলেন। আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের এই অনুষ্ঠান, কিন্তু সময় তো বাদসাধে, তো সেই কারণে আমরা আমার এই অনুষ্ঠানের পক্ষ থেকে, এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানের পক্ষ থেকে মানসীকে একটু সম্মাননা জানাচ্ছি একটি শংসাপত্র দিয়ে। আন্তরিক ধন্যবাদ দিদি, আমি খুব অভিভূত, আপ্লুত, খুব খুশি আমি। আর সেই সঙ্গে একটি স্মারক সম্মান দিয়ে আমি সম্মানিত করতে চাইছি লেখিকাকে। আবারও আমরা আমাদের এই অনুষ্ঠানের এই চ্যানেলে আন্তরিক ধন্যবাদ পাই। খুব খুশি, খুব খুশি। এবং আমি এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানে এসে ভীষণ খুশি, এই নিয়ে চতুর্থবার আপনার আমন্ত্রণে, এবং আমি খুব আবারও সুযোগ পেলে তুমি এসো। আমরা এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি। আমরা কবিকে আমরা আবারও স্মরণ করি, শ্রদ্ধা জানাই। মানসীর কবিতার মধ্যে দিয়ে, মানসীর পাঠের মধ্যে দিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি তাকে জানিয়েছি। আপনারা আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল ভিশনে দেখতে থাকুন, এক মুঠো রোদ্দুর অনুষ্ঠান। আজকের এই এপিসোডটি এখানেই সমাপ্ত করছি। নমস্কার, আপনারা ভালো থাকবেন।